গল্পের শুরুতে আমরা লাইটিং অবজেক্টকে আকাশ থেকে পৃথিবীর দিকে আসতে দেখি, যেটাকে জোশ নামের একটি ছেলে তার টেলিস্কোপ দিয়ে দেখছিল এবং সেই বলটি খুব দ্রুত ওই ছেলেটার বাড়ির দিকে আসতে থাকে, সোজা এসে তার মাছ রাখার পাত্রের মধ্যে পড়ে যায়। জোশ লক্ষ্য করলে দেখতে পায় যে সেই বস্তুটি খুব দ্রুত সেই পাত্রের সমস্ত পানি শোষণ করতেছিল। জোশ ঠিক তখনও বুঝতে পারছিল না এটা আসলে কি জিনিস। এরপর দেখানো হয় যে পরের দৃশ্যে মুভিতে 3 মাস কেটে গেছে এবং আমরা আবারও একই ধরনের একটি বলকে দ্রুত মাটির দিকে আসতে দেখি এবং এবারের বলটি আগের বলটির তুলনায় অনেক বেশি বড় ছিল। আসলে এটি একটি ফায়ার বল ছিল যা সরাসরি এসে লিবার্টি আইল্যান্ডের কাছে পানিতে ক্রাশ করে। আগুন নিভে যাওয়ার সাথে সাথে সেই বলটি থেকে একটি সাদা স্যুট পরা মানুষকে দেখতে পাওয়া যায়। আমরা দেখি যে লোকটি খুব অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে শহরের ভিতর দিয়ে যাচ্ছে। পৃথিবীর সবাই তাকে খুব অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। যখন সে রাস্তার ওই দিকে যেতে যায় ঠিক তখনই রাস্তা পার হওয়ার সময় সে একটি গাড়ির সাথে জোরে ধাক্কা খায়, কিন্তু দেখা যায় যে তার কিছুই হয় না, শুধু তার পা অদ্ভুতভাবে বেঁকে গিয়েছিল এবং গাড়ির ড্রাইভার তাকে বাঁচাতে বের হওয়ার সাথে সাথে লক্ষ্য করে যে সে সেখান থেকে উধাও হয়ে গেছে। এরপর সে হাঁটতে হাঁটতে একটি নির্জন জায়গায় গিয়ে দাঁড়ায়। আমরা দেখি তার কান একটি গেটের মতো খুলে যায়, সেখান থেকে একটি ছোট মানুষ বের হয়। একটি দড়ির সাহায্যে সেই সাদা পোশাক পরা মানুষের পায়ের দিকে নেমে আসে। সেই মানুষটির পায়ের কাছে আরো একটি গেট ছিল যা সে খোলার জন্য একটি বাটনে চাপ দেয়, যেখানে অনেকগুলো তার ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায় এবং সেই ছোট মানুষটি তার পায়ের তারগুলোর মেরামত করতে থাকে। সেই ছোট মানুষটি সেটা ঠিক করার জন্য তার মস্তিষ্কের কাছে চলে যায় এবং তারগুলোকে জোড়া দিতে থাকে। আসলে এই সাদা পোশাক পরা লোকটি কোনো মানুষ বা রোবট ছিল না, আসলে সে ছিল এলিয়েনদের তৈরি করা একটা স্পেসশিপ। এই স্পেসশিপের সমস্ত কিছুই এলিয়েনরা পরিচালনা করত এবং স্পেসশিপ পরিচালনা করার জন্য যারা নিয়োজিত ছিল তাদেরকে নাম্বারের মাধ্যমে চিহ্নিত করা হতো। ক্রু নাম্বার 1 ছিল এই শিপের ক্যাপ্টেন আর ক্রু নাম্বার 2 তার অ্যাসিস্ট্যান্ট, এবং সামনের সময়ে সে আসলে ক্যাপ্টেন হিসেবে দেখা যায় আর ক্রু নাম্বার 3 সেখানে সিস্টেম ইনচার্জ হিসেবে পরিচালনা করত। শিপের ক্যাপ্টেন সেই শিপকে কমান্ড ব্যাগ থেকে কন্ট্রোল করে। এখানে শরীরের প্রতিটি অংশ কন্ট্রোল করার জন্য সেখানে ছোট ছোট এলিয়েন লাগানো ছিল। সেই ছোট ছোট এলিয়েনগুলো যারা প্রতিটি জিনিস এবং প্রতিটি কাজের রিপোর্ট ক্যাপ্টেনকে দিত। এখানে রিপোর্ট ক্যাপ্টেনকে সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে জানানো হচ্ছিল যে অ্যাক্সিডেন্টের কারণে এই শিপ কাজ করছে না, কিন্তু পৃথিবীর হিসাব অনুযায়ী 2 থেকে 3 দিনের মধ্যে এই শিপটি পুরোপুরি ঠিক হয়ে যাবে। শিপের ট্রেনিং সিস্টেমও নষ্ট হয়ে গিয়েছিল এবং ক্যাপ্টেন এই পরিস্থিতিতে ক্রু মেম্বারদের মিটিং এর জন্য ডাকে। তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে তারা অন্য গ্রহ থেকে এখানে এসেছে। আসলে তাদের গ্রহের রিসোর্স শেষ হয়ে যাওয়া তাদের গ্রহ ধ্বংসের মুখে পড়েছিল এবং তাদের পৃথিবী থেকে লবণ সহ পানি দরকার ছিল, যার মাধ্যমে তারা তাদের গ্রহকে বাঁচাতে পারত। আর এটাই কারণ ছিল যে তারা সবাই সেই বলের সাহায্যে এশিয়ান মহাসাগর থেকে পানি ও লবণ সংগ্রহ করতে এসেছিল, যেটা তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। আমরা সিনেমা শুরুতে যে বলটিকে দেখতে পেয়েছিলাম সেটাই ছিল সেই বল যেটাকে আমরা জোশের কাছে দেখেছিলাম। আসলে এই বলটির নাম ছিল অর্ব, আর সমস্ত এলিয়েন এই বলটিকেই খোঁজার জন্য এখানে এসেছে। আমাদের পৃথিবীতে যে লবণ মজুদ আছে তা অনেক বছর যাবত সেই গ্রহকে শক্তি দিতে পারবে, এই জন্যই তারা লবণ নেওয়ার জন্য পৃথিবীতে এসেছে। এখানে জোশ তার জানলা দিয়ে সেই মানুষ সদৃশ্য শিপটিকে দেখে ফেলে এবং দ্রুত সে তার মাকে ডাক দেয়। এখানে জানা যায় যে এই সেই মহিলা যার গাড়ির সাথে ওই হিমন শিপের ধাক্কা লেগেছিল। মা ও ছেলে খুব দ্রুত সেই মানুষটির কাছে আসে। মহিলাটি সেই সাদা পোশাক পরা মানুষটির কাছে ক্ষমা চাইতে থাকে। শিপের ভিতরে থাকা এলিয়েনরা প্রথমে সেই মহিলাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ যদিও শিপটিকে বাইরে থেকে মানুষের মতো দেখাচ্ছিল, কিন্তু যেসব এলিয়েন সেটাকে নিয়ন্ত্রণ করছিল তারা জানতো না কিভাবে মানুষের মতো আচরণ করতে হয়, কারণ তারা প্রথমবার কোনো মানুষের সাথে কথা বলতে যাচ্ছিল এবং ঠিক সেইভাবেই তারা কথা বলার চেষ্টা করছিল। সেই শিপের ক্যাপ্টেন কথা বলার জন্য গুগলের সাহায্য নেয়, যাতে সে মানুষের আচার আচরণ সহজেই বুঝতে পারে এবং মানুষের সাথে কথা বলা সহজ হয়। অন্যদিকে আমরা কিছু পুলিশ অফিসারদের দেখি যারা সেই রহস্যময় বলটাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। তারা সেই জায়গায় যায় যেখানে শিপটি ল্যান্ড করেছিল। ক্র্যাশ হওয়ার জায়গায় তারা একজন মানুষের মুখের ছাপ খুঁজে পায়। পুলিশ অফিসার মুখের ছাপটি সংগ্রহণ করে এবং তারা সেখান থেকে বুঝতে পারে যে সেই মানুষটি আসলে দেখতে কেমন। পুরো শহরে তাকে খোঁজার চেষ্টা চলতে থাকে, আর এখানে সেই হিউম্যান শিপ ওই মহিলার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু যখনই সেই শিপ ওই মহিলার সাথে কথা বলতে যায় তখন ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে আশেপাশের জিনিসপত্র সব ভেঙে চুরে যেতে থাকে। তারপর ফ্রিকোয়েন্সি সেট করার পর সেই শিপ ওই মহিলাকে বলতে থাকে আমি ঠিক আছি। সেই মহিলা জোশকে স্কুলে পাঠিয়ে সে হিউম্যান শিপকে তার বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। শিপের ক্যাপ্টেন ওই মহিলার সাথে কথা বলতে বলতে নিজেকে ডেড নামে পরিচয় দেয়। আসলে এই নামটা সে এইমাত্র গুগলে সার্চ করেছিল।
আর এখন থেকে আমরা তাকে মুভিতে ডেড বলেই ডাকবো। ডেডের চোখ দিয়ে শিপের ক্রু মেম্বাররা জোশের কাছে একটি ছবি দেখে যেখানে তারা তাদের হারানো বল অর্থাৎ আরব দেখতে পায়। এখানে জোশের মা ডেডকে বলে যে এই বলটি জোশ তার সায়েন্স এক্সিবিশনে দেখিয়েছিল। জোশের মায়ের মুখ থেকে এরকম কথা শোনার পর শিপের ভিতরে থাকা লোকেরা জোশের লোকেশন ট্যাগ করার সিদ্ধান্ত নেয়। জোশের লোকেশন ট্যাগ করা শুরু করে আর ডেড সেই মহিলাকে এক্সকিউজ বলে সেখান থেকে চলে যায়। এখানে ডেডের মুভমেন্ট ক্রু নাম্বার 2 কন্ট্রোল করছিল, যে মানুষের উপর খুব বেশি রেগে থাকতো, কারণ এখানে কোনো মানুষই নিয়ম কানুন মানছিল না, তারা প্রত্যেকেই নিয়মের বিরুদ্ধেই চলাফেরা করছিল। আসলে রাষ্ট্র পরিচালনার যে নিয়ম নীতি ছিল তারা কেউ সেভাবে চলছিল না। তাদের চিফ ক্রু নাম্বার 2 কে রেগে যেতে দেখে ক্রু ডাক্তারদেরকে তার উপর নজর রাখতে বলে। যখন ডেড একটি পার্কের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সব বাচ্চারা তার পোশাক দেখে তাকে আইসক্রিমওয়ালা মনে করে। তাই ডেড নিজের কাপড় পরিবর্তন করার জন্য একটি শপিং মলে যায়। আর এখন যেহেতু তার কাপড় কেনার জন্য টাকার দরকার ছিল, তাই সে তার সঙ্গে থাকা স্ক্যানারের সাহায্যে রাখা টাকাগুলো স্ক্যান করতে থাকে। তারপর সে ড্রেসিং রুমে গিয়ে নিজের শরীরের প্রিন্টার থেকে অনেকগুলো টাকা বের করতে থাকে। শপিং মল থেকে বের হয়ে ডেড জোশের স্কুলে যায়, যেখানে প্রিন্সিপাল তাকে শিক্ষক ভেবে ক্লাসে পাঠিয়ে দেয়। কিন্তু ডেড জোশকে ক্লাস থেকে বাইরে এনে জিজ্ঞাসা করতে থাকে যে তার সেই বলটি কোথায়। তখন জোশ তাকে জানায় যে তার ক্লাসের কিছু খারাপ ছেলে সেই বলটিকে নিয়ে গেছে। জোশ ডেডকে সেই ছেলেটির বাড়িতে নিয়ে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে তাকে খুঁজে পায় না। আবার তারা সেই জোশের বাড়িতেই ফিরে আসে। জোশ ডেডের সাথে খুব মজার সময় পার করছিল। ঠিক সেই সময় জোশের মা সেখানে আসে এবং ডেডকে ডিনার করার জন্য ডাক দেয়। তখন সেই শিপের ক্যাপ্টেন এই কথাটি মেনে নেয় এবং তারা সেখানে দেরি করার জন্য প্রস্তুত হয়। কিন্তু তাদের মধ্যে থাকা চতুর্থ ক্যাপ্টেন এই বিষয়টিকে এড়িয়ে যেতে বলে। সেই চতুর্থ ক্রু ক্যাপ্টেনটি বলে এখানে আমাদের থাকা নিরাপদ নয়, আমরা কোনো মানুষের নিয়ম কানুনের মতো করে চলাফেরা করতে পারি না, আমরা যত বেশি থাকবো তত বেশি বিপদের সম্মুখীন হব। কিন্তু ক্যাপ্টেন এই বিষয়টি উপেক্ষা করে এবং খাবার খাওয়ার পর তারা ডেডকে তাদের পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। তখন সেই বাড়িতে ডেড একটি পেন্টিং দেখে যার সে প্রশংসা করে। তখন জোশের মা ডেডকে বলে যে এই পেন্টিংটি ভালোবাসার প্রতীক হিসেবেই নির্বাচিত হয়। ডেড তার মুখ থেকে এরকম কথা শোনার পর সে বলে যে ভালোবাসা আসলে কি, আমি কিভাবে সেটা অনুভব করব। এই কথা শুনে সেই মহিলা আশ্চর্য হয় এবং সে ডেডকে বলে যে আসলে সেটা ভিতরের ব্যাপার, মন থেকেই ভালোবাসা চলে আসে। এরপর ডেড সেখান থেকে চলে যায়। সেই রাতটি একটি রাস্তায় কাটানোর সিদ্ধান্ত নেয়, যেখানে এক ব্যক্তি তাকে ঠান্ডা থেকে বাঁচার জন্য একটি শাল দেয়। আর এতে ডেডের ক্যাপ্টেন খুবই মুগ্ধ হয় যে মানুষ কতটা দয়ালু হতে পারে। এখানে শিপের ভিতরে থাকা সব এলিয়েনদের থেকেও মানুষ বেশি উন্নত। শিপটি এখানে এক রাতের জন্য বিশ্রামে যায়, অর্থাৎ ডেড সেখানে ঘুমিয়ে পড়ে। এখানে শিপের ভিতরে অর্থাৎ ডেডের শরীরের ভিতরে ডাক্তার ক্যাপ্টেনকে জানায় যে শিপের ভিতরে কিছুটা অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে। ক্যাপ্টেন কন্ট্রোল রুমে গিয়ে দেখে সবকিছু এখনো কাজ করছে এবং সে ক্যাপ্টেনকে বলতে শুরু করে যে সে এমন একটি ফাইল খুঁজে পেয়েছে যা মানুষ তাদের জীবনে অন্তত একবার দেখে। ক্যাপ্টেন এবং নাম্বার 3 সেই মুভিটি দেখতে থাকে। মুভিটি শেষ হওয়া মাত্রই তারা দুজনেই কান্না করতে থাকে। এরপর নাম্বার 3 ও ক্যাপ্টেন ঘুমানোর জন্য তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন ডেডের ঘুম ভাঙে তখন তারা জানতে পারে যে তাদের শিপে মাত্র 20% চার্জ বাকি ছিল এবং পুলিশ তাকে খুঁজছে। এরপর ডেড জোশের সঙ্গে একটি পার্কে ঘুরতে যায় এবং সে লং ড্রাইভে অংশ নেয়। সেই পার্কে একটি খাওয়া দাওয়ার প্রতিযোগিতা চলছিল। ডেড সেখানে অংশ নেয় এবং খাবার খেয়ে বিজয়ী হয়। পুরস্কৃত অর্থ সে জোশের মাকে দিয়ে দেয়। সেখান থেকে বের হয়ে ডেড দেখে কিছু বাচ্চা জোশকে বুলিং করতেছে, তাই তাদের শাস্তি দেওয়ার জন্য ডেড তাদের উল্টো করে ঝুলিয়ে দেয়, যার ফলে তারা সেই অরব অর্থাৎ এলিয়েনদের সেই বলটিও পেয়ে যায়। এতে ডেড এবং শিপের ভিতরে থাকা সেই এলিয়েনেরা খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ডেড জোশের মাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। আসলে সে জোশের মায়ের জন্মদিন উদযাপন করার জন্য এটা করে। কিন্তু ক্রু মেম্বার 2 ক্যাপ্টেনের এই সিদ্ধান্তে আপত্তি জানায়। সে বলে যখন আমরা আমাদের অরব ফিরে পেয়েছি তখন আমাদের মিশনে কাজ করা উচিত। কিন্তু ক্যাপ্টেন বলে যে জোশ এবং তার মা তাদের অরব খুঁজে পেতে সাহায্য করেছে, তাই তাদের জন্য কিছু করা উচিত। এখানে মানুষের সঙ্গে থাকতে থাকতে এলিয়েনদের মধ্যেও মানুষের অনুভূতি দেখা যেতে থাকে। কারো মধ্যে অ্যাটিটিউড চলে আসে, আবার কেউ শিপের ভেতরে ড্যান্স ক্লাব তৈরি করে ফেলে। কিন্তু অন্যদিকে নাম্বার 2 এর মধ্যে রাগ এবং ইমোশন চলে আসে। নাম্বার 3 খুব সুন্দরভাবে সাজগোজ করে কারণ সে ক্যাপ্টেনের সঙ্গে নাচতে চায়, কিন্তু ক্যাপ্টেন তা অস্বীকার করে কারণ সে ডেডকে নিয়ন্ত্রণ করছিল। এইদিকে ডেডকেও দেখানো হয় যে সে একটি পার্টিতে সেই মহিলার সাথে মানে জোশের মায়ের সাথে নাচ করছিল। এটা দেখার পর নাম্বার 3 সেই ক্যাপ্টেনের উপর কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এইদিকে শিপের বাইরে পুলিশ ডেডকে গ্রেপ্তার করে ফেলে আর শিপের ভিতরে থাকা সকলের আচরণ বদলে যেতে দেখে নাম্বার 2 রাগ আরো বেড়ে যায়।
আর সে শিপের আর্মিকে নিজের সাথে নিয়ে সবাইকে তার জন্য কাজ করতে বলে, আর সব ক্রু এমনকি নাম্বার 3 ও নাম্বার 2 সাথে যোগ দেয়। পুলিশ স্টেশনের ইনভেস্টিগেশন রুমে ডেডের ওপেন স্পিকারের কারণে অফিসাররা এলিয়েনদের সব কথা শুনতে থাকে। তাদের কথাবার্তা শুনে পুলিশের মনে হয় এটা একটি এলিয়েনের সৈনিক। পুলিশ অফিসাররা তাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলে এবং ইনভেস্টিগেশন শেষ হয়ে গেলে তারা সেই রুম থেকে চলে যায়। শিপের ভিতরে এখন নতুন লিডার সবাইকে সতর্ক করে বলতে থাকে যে এখন এখানে কেউ কোনো ভুল আচরণ করবে না। ঠিক তখনই ইনভেস্টিগেশন রুমে ডেড মানে সেই শিপ নিজের হ্যান্ড পিস্তল ব্যবহার করে পুলিশ স্টেশনের দেয়াল ভেঙে ফেলে। দেয়াল ভেঙে পড়া মাত্রই সেখান থেকে সে বাইরে বের হতে থাকে। পুলিশ তাকে থামানোর জন্য গুলি চালায়, কিন্তু পুলিশ যতগুলো গুলি ডেডের শরীরের উপর চালাতে থাকে সমস্ত গুলি লাগার পরেও ডেডের শরীরে কোনো প্রভাব পড়ে না। নতুন লিডার অর্থাৎ নাম্বার 2 তাদের সবাইকে আবার নতুন করে দায়িত্ব বুঝিয়ে দিতে থাকে। ভেতরে থাকা এক এলিয়েন নতুন লিডারের রাগ থেকে বাঁচতে শিপ থেকে বাইরে লাফ দিয়ে বের হয়ে যায়। ডেডের চোখ দিয়ে লিডার মানে নাম্বার 2 যে এখন অনেক রেগে গেছে, সে যশের মাকে দেখে ফেলে এবং নিজের নতুন মিশন পূরণ করতে এগিয়ে যায়। এরপর আমরা দেখি যে নাম্বার 2 রাগের মাথায় নিজের কাজ সমাপ্ত করতে থাকে। নাম্বার 2 এমন আচরণ দেখে নাম্বার 3 মনে হয় যে তার মিশন নষ্ট হয়ে যাবে, তাই সে দ্রুত আসল ক্যাপ্টেন মানে নাম্বার 1কে ছাড়িয়ে আনে। কিন্তু ঠিক যখনই নাম্বার 3 নাম্বার 2 বাঁধন খুলে দিতে যায় ঠিক তখনই তারা দুজনেই ধরা পড়ে যায়। ডেডের নাক দিয়ে তাদের দুজনকে শিপ থেকে বাইরে বের করে দেওয়া হয়। আর সেই ছোট ছোট এলিয়েনেরা মানুষের কাছ থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই তারা লড়াই করতে করতে একটি প্লাস্টিক ব্যাগ দেখতে পায়। তারা সেই ব্যাগটির মাধ্যমে উড়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু সেই ব্যাগটি গিয়ে একটি বাসের জানালায় আটকে পড়ে। তারা দুজনে বাসের সামনে থাকা ওয়াইপারটি ধরে ফেলে এবং ওয়াইপারটি স্প্রিং এর মতো কাজ করছিল। তাদের দুজনকে ওয়াইপারটি খুব জোরে ছুঁড়ে মারে। এখানে ক্যাপ্টেন নাম্বার 3 কাছে ক্ষমা চায় এবং বলে যদি তুমি এই টিপে আমার সাথে না থাকতে তাহলে এটা আমার জন্য এত সহজ হতো না। তারা দুজনেই ডেডের পায়ের মধ্যে থাকা সেই গেটটার মধ্যে দিয়ে চলতে থাকে। এখানে ডেড মানে শিপ একটি গাড়িকে থামায় যাতে বেশি সময় ধরে তার চার্জ নষ্ট না হয় এবং তাকে লিবার্টো আইল্যান্ডে যেতে বলে। ড্রাইভার ডেডের কথা মতো নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য রওনা দেয়। অন্যদিকে জশ তার মাকে বলে যে ডেড এমন খারাপ কাজ করতে পারে না এবং আমাদের তার পিছনে গিয়ে তাকে সাহায্য করা উচিত। এখানে পুলিশ অফিসারের কাছে সেই ছোট এলিয়েনটি এসে যায় যে ডেডের শরীর থেকে লাফ দিয়ে বের হয়ে গিয়েছিল। পুলিশ অফিসার সেই ছোট্ট এলিয়েনের সাহায্যে ডেডের লোকেশন খুঁজে বের করার চেষ্টা করে। এখানে ডেড যখন লিবার্টি আইল্যান্ডে এসে পৌঁছায় তখন ক্যাপ্টেন তাকে বলে যে সেই বলটিকে অ্যাক্টিভ করার জন্য যাতে তারা করে সেই লবণ এনার্জি তাদের গ্রহে নিয়ে যেতে পারে। তার কথা মতো যখন ডেড কাজ করতে যাবে ঠিক তখনই সেখানে ফার্স্ট ক্যাপ্টেন চলে আসে আর সে ডেডকে এই কাজ করার জন্য বিরত থাকতে বলে। শিপের ভিতরে থাকা সবাইকে জানানো হয় যে ক্যাপ্টেন আবার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, ফলে সব ক্রু মেম্বার তার কথা মেনে নেয়। কিন্তু হঠাৎ করে এখানে শিপের মধ্যে ত্রুটি দেখা দেয়। শিপ মানে ডেড মাটিতে পড়ে যায় এবং তার হাত থেকে বলটি গড়িয়ে গড়িয়ে সেই পানিতে চলে যায়। আর এখন যা হওয়ার কথা ছিল না সেটাই হয়ে যায়। সেই বলটি সমুদ্রের সব পানি নিজের মধ্যে শোষণ করতে শুরু করে, যেটা থামার জন্য ক্যাপ্টেন অনেক চেষ্টা করে, কিন্তু এই কাজের জন্য অনেক এনার্জির দরকার ছিল যা তার কাছে ছিল না। এখন তারা চাইলে পৃথিবীকে বাঁচাতে পারত অথবা নিজেদের গ্রহে ফিরে যেতে পারত। তখন ক্যাপ্টেন তার ক্রুদের কাছে পৃথিবীকে বাঁচানোর জন্য অনুমতি চায় এবং সকল ক্রু রাজি হয়ে যায়, কারণ তারা পৃথিবী থেকে অনেক কিছু শিখেছে। কিভাবে অন্যদের সাথে থাকতে হয়, কিভাবে তাদের ভালোবাসতে হয় এবং তাদের সাহায্য করতে হয় তারা মানুষদের কাছ থেকেই শিখেছে। ডেড সেই নদী থেকে সেই বলটিকে তুলে নেয় এবং তাদের গ্রহে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পারে যে পৃথিবীতে কোনো ক্ষতি করা যাবে না, তারা অন্য গ্রহ থেকে তাদের এনার্জি সংরক্ষণ করবে। বলটি তুলে নিয়ে তারা পৃথিবী থেকে চলে যায়।